বাস্তবতার সাথে কোন জায়গায় ফারাক আছে। সবচাইতে বড় ফারাকটা রিজওয়ান হাইলাইট করেছে যে ট্যাক্স রেভিনিউ টার্গেট যেটা করেছে 6,95,000, ওর মধ্যে এনবিআর ট্যাক্স রেভিনিউ 6,04,000 কোটি। এটা বর্তমান বাস্তবতায় একেবারেই মানে রিয়েলিস্টিক একেবারেই না। এবং এইটা যখন রিয়েলিস্টিক হবে না তখন গিয়ে কিন্তু বাজেট ফাইন্যান্স মানে ঘাটতির যে পূরণের সোর্স আর ওভারঅল বাজেট বাস্তবায়ন সবগুলোই বাস্তবে গিয়ে নড়ে যেতে পারে, মানে যে লক্ষ্য তার থেকে। এটার সাথে ওই 3-4টা জিনিস পুরোটা লিঙ্কড একটার সাথে আরেকটা। তো না, কিন্তু দেখেন বাজেটের আমি সেই বাস্তবতার জায়গাটা সেটা হলো বাজেটের বাস্তবায়নের কতটুক সম্ভাবনা আছে সেই জায়গাটা। কিন্তু তার একটু আগে যদি আসি, বাজেটটাকে যদি খুব আপনাকে 3টা লাইনে আমি বলি যে বাজেটটা কেমন হয়েছে। বাজেটের ফিলসফিতে একটা ভালো জিনিস উঠে আসছে যে বাজেট একটু কম্প্যাশনেট। আগের 5-10 বছরের বাজেটগুলোর সাথে যদি চিন্তা করি, বাজেটটা অনেক কম্প্যাশনেট বলতে মানুষ এবং ব্যবসা তাদের জন্য একটু সহায়ক হওয়ার চেষ্টা করেছে। এই চেষ্টাটা একেবারে ক্লিয়ার। যেমন করের বোঝা, বাজেট আসলেই সবাই ভয় পায়, বিশেষ করে বিজনেস, যে এই বুঝি বোঝা বাড়লো আরও, সাধারণ মানুষেরও করের মাধ্যমে বোঝা বাড়লো নাকি, প্লাস করের বাইরে যে বিভিন্ন ডিফিকাল্টি আছে সেই বোঝাগুলো একটু কমলো বা কমানোর চেষ্টা করলো নাকি, এটা নিয়ে এক্সপেকটেশন থাকে। সেই জায়গায় কিন্তু বাজেট ভালো করেছে। বাজেট সার্বিকভাবে করের বোঝা বাড়ায়নি, বেশ অনেক জায়গায় কিছু কমিয়েছে। তবে এইটার আরও পরিষ্কার পিকচারটা পাওয়া যাবে ওই একেবারে ফাইন্যান্স বিল, সেটার এফেক্টিভনেসের জন্য যে এসআরও গতকালই জারি হয়েছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করলে বাট সার্বিকভাবে মনে হচ্ছে সেই বোঝাটা বাড়ানো হয়নি। আর আরেকটা হলো কোনো জায়গায় বোঝাটা মানে মানুষের কষ্ট কমানোর, বিজনেসের কষ্ট কমানোর চেষ্টা করা হয়েছে। আপনি দেখেছেন যে করমুক্ত আয়সীমা বাড়িয়েছে, অনলি 25,000 বাড়িয়েছে, কিন্তু বাড়িয়েছে। আর একটু বেশ 4,20,000 বা 30 করলে হয়তো মানুষ এটার বেনিফিটটা আরেকটু বেশি পেত। সোশ্যাল প্রোটেকশন, যেটা সামাজিক সুরক্ষার কর্মসূচি, সেখানে 14% অ্যালোকেশন বাড়িয়েছে। এটাও কিন্তু একটা ভালো জিনিস, কারণ আমাদের যদিও সামাজিক সুরক্ষা কর্মসূচির ডিজাইন, বাস্তবায়ন, সেখানে অনেক দুর্বলতা আছে হিস্টোরিক্যালি, কিন্তু এখন মানুষের সেই সুরক্ষার প্রয়োজন অনেক বেড়ে গেছে গত কয়েক বছরের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অর্থনীতি মানুষ যাওয়ার কারণে। তো এই জন্য বাজেটটা কিন্তু কম্প্যাশনেট। যেই জায়গায় বাজেটটা আর একটু ভালো করা দরকার বা ভালো করতে পারে, সেটা হলো বাকি 2টা ফিচারে, মানে বাজেটের ফিলসফির একটা ফিচার মানুষ এবং ব্যবসা, তার জন্য কেয়ার দেখা যাচ্ছে। মানে এটা বিএনপির ম্যানিফেস্টোতে ওয়েলফেয়ার ওরিয়েন্টেশন, সেটার দিকে কিন্তু এটা আগাচ্ছে। কিন্তু বাজেটের যে কোনো সময়ের বাজেটের আরেকটা ফিলসফি সবাই দেখতে চায়, সেটা হলো অর্থনীতির জন্য সেটা কতটা কার্যকর হলো। মানে অর্থনীতির কৌশল, অর্থনীতির চ্যালেঞ্জ থাকলে সেই চ্যালেঞ্জের মানে উত্তরণ, সেই চ্যালেঞ্জ থেকে সেই জায়গাটায় বাজেট কিছুটা ম্রিয়মান। বাজেটের স্ট্র্যাটেজিতে ফিলসফির বাজেট মানে যে দর্শন, সেখানে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা, যেহেতু এই মুহূর্তে আমরা চ্যালেঞ্জে আছি, তার সাথে সাথে সামনের দিনে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2-একটা জায়গায় আছে, যেমন আপনার নতুন কিছু সেক্টরকে প্রমোট করেছে, ক্রিয়েটিভ ইকোনমি, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকল, যেটা এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের জন্য ভালো। কিন্তু আমার যে মূল অর্থনৈতিক চ্যালেঞ্জ, পার্টিকুলারলি আমার ইনফ্লেশন, যেটা সামগ্রিক অর্থনীতিকে বিভিন্নভাবে খেয়ে ফেলছে, মানুষের ইনকাম, কিছু পণ্যে উৎসে কর কমানো, মানুষের কস্ট অফ লিভিং, বিজনেসের কস্ট অফ ক্যাপিটাল, আভ্যন্তরীণ মার্কেটের চাহিদা, সেই চাহিদা কম থাকায় এন্টারপ্রাইজগুলো তাদের আউটপুট কমিয়ে দিয়েছে। এই ইনফ্লেশন কিন্তু সর্বগ্রাসী। ইনফ্লেশন কমানোর স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে না। এখন আপনি যেটা বললেন, 62টা ইম্পোর্টেড আইটেমে বলা হয়েছে যে কিছু ট্যাক্স কমানো হবে। আমরা আরও ডিটেল আজকে কালকে হয়তো আমরা পাবো, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এই মানে ট্যাক্সটা কমানো হবে মূলত এলসি করার জন্য যে লাইসেন্স, সেখানে ইন্টারেস্ট, সেটার কস্টের উপর ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা কমিয়েছে। সরাসরি যে পণ্যের যে ইম্পোর্ট স্টেজ বিভিন্ন ট্যাক্স, সেখানে কমিয়েছে নাকি, এটা কিন্তু এখনো ক্লিয়ার না। এটা হলো একটা। আরেকটা হলো, এগুলোতে যদি কমানো হয়, এটা ভালো উদ্যোগ, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু শোনা যাচ্ছে
যে ট্যাক্স, ট্রেড ট্যাক্স মানে ট্যারিফ, যেখানে যেখানে 25% লাইন আছে ট্যাক্সের, ট্যারিফের কিন্তু কয়েকটা লাইন, 5%, 10%, 15%, এইভাবে যেগুলো 25%, সেগুলোর উপর রেগুলেটরি ডিউটি যেখানে 2% ছিল, এগুলোকে 5% করে দেওয়া হয়েছে। আর কিছু কিছু জায়গায় রেগুলেটরি ডিউটি ছিল না, সেখানে 10% করে ইম্পোজ করা হয়েছে। তাতে কিন্তু আমার যে হাই অ্যাভারেজে বাংলাদেশের ট্যারিফ লাইন হাই, প্রোটেকশনিস্ট এবং উচ্চ ট্যারিফ হিসেবেই এটাকে গণ্য করা হয়, সেটা কিন্তু আরও একটু কস্টলি হয়ে গেল। সো এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু ইনফ্লেশন কমানোর কৌশলটা দেখা যাচ্ছে না, ফুটে আসছে না, সেটা একটা। ইনফ্লেশন কমানোর বাইরে আমার অর্থনীতির আরেকটা স্ট্র্যাটেজি এই মুহূর্তে হওয়া উচিত, যেটা বাজেট বক্তৃতায় চমৎকারভাবে এসছে, যে বলছে যে 3টা ফেজ রিকাভারি, কি জানি বলছে 3টা 3R, না 3R বলছে। একটা হলো মানে বেসিক্যালি রিকাভারি, তার আগে আরেকটা আছে, আর ফাইনালি রিকনস্ট্রাকশন। তো এটা বাজেট বক্তৃতায় সিগন্যালটা ভালো, কিন্তু যদি স্পেসিফিক মেজার্স দেখি, তাদের কৌশলগুলো দেখি, সেই জায়গায় আমরা এই মানে আপনার যে স্টেবিলাইজেশন, রিকাভারি, রিকনস্ট্রাকশন, সেই জায়গাটা দেখছি না। স্টেবিলাইজেশনে ইনফ্লেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিকাভারি আর রিকনস্ট্রাকশনের জন্য বিনিয়োগ, এক্সপোর্ট, স্মল বিজনেস, এবার কিন্তু স্মল বিজনেস এবং এক্সপোর্টের জন্য দু এক জায়গায় আছে, কিন্তু আমরা সেগুলোকে চাঙ্গা করার জন্য যে কৌশলগত পদক্ষেপ, সেটা বাজেটের পক্ষে যেটা করা সম্ভব, সেটা এখনো আমরা দেখছি না।